হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কথাবার্তা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? কেউ একটু বলেন যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? হৃদয় ভাই বলেন, মানে আপনি শুনতে পাচ্ছেন? আমার কথাবার্তা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক সবকিছু ঠিক আছে? হ্যাঁ ভাই, আসসালামু আচ্ছা, আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আমরা সাধারণত গ্রামারের সেশনগুলা আগামী মানে এই সপ্তাহের ধরেন আরেকটা বৃহস্পতিবার, শুক্রবার এরকম টাইমগুলোতে আবার হবে। তো তখন কথা হবে ফ্রেশ ক্লোজ নিয়ে, যেটা আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ। এখন ফ্রেশ ক্লোজের কিছু বিষয় আবার আজকে আলোচনার বিষয় আছে। আর আপনারা এই সপ্তাহে ফার্স্ট অফ স্পিচ সম্বন্ধে আরও খুব পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে ফেলবেন। তখন ফ্রেশ ক্লোজটা একদম ইজি হয়ে যাবে। তো আপনারা তো জানেন যে এবার বিসিএস এর ৩টা প্রশ্ন আসছে ফ্রেশ ক্লোজ থেকে। সামনের বছর তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ আসতে পারে। আর রাইটিং এর জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ব্যাংকে এখান থেকে প্রশ্ন হয়। তাহলে সব মিলিয়ে আমাদের সামনে প্রেস ক্লোজ খুব ইম্পর্টেন্ট। তবে প্রেস ক্লোজের যে টপিকগুলা খুবই কনফিউজ, মানে একেকজন একেকটা ব্যাখ্যা দেয় আরকি। কিন্তু তারপরেও মোটামুটি ধরেন কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে কনফিউশন আছে, ওগুলাকে আমরা যদি বাদ দিয়ে বাকি মোটামুটি ৯৯% একটা প্রিপারেশন নেওয়া যায়। আর কিছু বিষয়ে কনফিউজড হয় বা একেকজন একেকটা কথা বলে। তো এই কনফিউশন যে জিনিসগুলো তৈরি হয় জব মার্কেটে, যে সকল প্রশ্নে প্রবলেম হয় ওগুলো আসলে স্কিপ করে যাওয়াটাই বেটার। মানে হচ্ছে যে ওই একটা দুইটা প্রশ্নের জন্য মাথা নষ্ট করার কোনো দরকার নেই এরই। তো দেখেন যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস ফার্স্ট পার্টিসিপল, আমরা জানি যে পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, তিন ধরনের পার্টিসিপল হয়। তো এক ধরনের পার্টিসিপল হচ্ছে এগুলো গতকালের পড়া, তা আমরা এখানে শুরু করি। তার মানে এখানে তিন ধরনের পার্টিসিপল হয়: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা গতকাল প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মোটামুটি আপনার অ্যাডজেক্টিভের ভাই আরই, মানে তার মতো। আর তো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে পিছনে কথা হয়েছিল গত সেশনে, এই জন্য আমরা আজকে এটা নিয়ে কথা বলতেছি না, মানে ডিরেক্টলি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলতেছি না, এটার সাথে ফার্স্ট পার্টিসিপলের যে ডিফারেন্সটা সেটা দেখাচ্ছে। এখন এখানে আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস ফার্স্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আপনার বস্তুকে নির্দেশ করবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত থিংস বা বস্তুকে নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে মডিফাই দিয়ে লিখলাম যে বস্তু, থিংস মানে বস্তুকে মডিফাই করে। যেমন ইট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই চমৎকার ছিল বা মজাদার ছিল। তাহলে এখানে এই যে দেখেন, ইট হচ্ছে আপনার, আপনারা জানেন যে বস্তুর ক্ষেত্রে ইট বসে। তাহলে এই জন্য ইট ইজ ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিংটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সে বস্তুকে আপনার মডিফাই করছে। এই জিনিসগুলো সামনের দিকে খুব লাগবে। এখন একটু বেসিকটা দেখেন, তারপরে প্রশ্ন আছে সামনে। তো এরপরে ইট ইজ এ থ্রিলিং স্টোরি, এটা কেমন ধরনের? তো বলে থ্রিলিং স্টোরি। তো দেখেন যে এটা, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা ইটকে মডিফাই করছে। এটাকে আরো অনেকভাবে মানে বলা যায়। এই যে থ্রিলিং স্টোরি, কেমন হিস্টোরি, এটাকে আপনার মডিফাই করছে নাউনটাকে, নাউনটাকে মডিফাই করছে, মানে সোজা কথা এই যে ইটটাকে মডিফাই করছে, ইটটা হচ্ছে একটা স্টোরি। তার মানে বস্তুকে মডিফাই করলে সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিন্তু যদি আপনার ব্যক্তিকে মডিফাই করে তখন সেই ক্ষেত্রে ফার্স্ট পার্টিসিপল হয়। যদি ব্যক্তিকে মানে পার্সন, কোনো বস্তু, সরি এখানে ব্যক্তি হবে, আমি এখানে ভুল লিখছি। এখানে প্রাণী বা ব্যক্তিকে যখন মডিফাই করা হবে তখন এটাকে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল আমরা বলি। তো বুঝলাম যে নরমালি আমরা যেই ব্যাখ্যাটা, যেতটুকু আমরা জানি পার্থক্যটা, সেটা হচ্ছে বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ব্যক্তিকে মডিফাই করলে সেটা হবে ফার্স্ট পার্টিসিপল। এখন এবার যদি বলেন, যেমন উদাহরণ হচ্ছে আই এম ইন্টারেস্টেড, মানে আমি এই বিষয়টাতে খুবই উৎসাহী। তাহলে দেখেন এখানে আই হচ্ছে প্রাণী, তো প্রাণীকে যখন মডিফাই করছে তখন এটা ফার্স্ট পার্টিসিপল হয়ে গেল। তার মানে এটা একটা পার্টিসিপল, তবে এটা একটা ফার্স্ট পার্টিসিপল। এবার এবার তাহলে এটা দেখেন যে ইট ওয়াজ এ ভেরি ডেস সিচুয়েশন, তাহলে এখন এটা বলেন কি হবে?
এমব্রেসিং সিচুয়েশন নাকি এমব্রেসড সিচুয়েশন? এ নম্বর। হ্যাঁ, এ নম্বর হবে, কারণ হচ্ছে এটা ইট, এই যে দেখেন আপনার বস্তুকে মডিফাই করছে। তাহলে ইট ওয়াজ এ ভেরি এমব্রেসিং সিচুয়েশন, খুবই সহজ ছিল। তো এরপরে দেখেন তারপরের সেন্টেন্সটা, আই নিডেড সামথিং টু রিড ইট অর্ডার নট। এখন দেখেন এখানে এটা হচ্ছে আই নিডেড সামথিং টু রিড, মানে আমার দরকার কিছু জিনিস পড়া, ইন অর্ডার নট ডেশ, নটের পরে ডেশ, মানে যাতে আমি ডেশ না হই। এখন এখানে কি হবে, মানে টু বোর হবে না টু বি বোরিং হবে না টু বি বোর্ড হবে? আই নিডেড সামথিং টু রিড ইন অর্ডার নট ডেশ। একটু ভাইবা চিন্তা বলেন। এখানে আপনাকে দেখতে হবে কাকে মডিফাই করছে। যদি ব্যক্তিকে মডিফাই করে তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। যদি আপনার হ্যাঁ, আর যদি বস্তুকে মডিফাই করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন যে এখানে আসলে কাকে মডিফাই করছে বা কাকে নির্দেশ করতেছে। একটু দ্রুত ভাবেন, আমাদের টাইম তো কম। বি বোর্ড। হ্যাঁ, এখানে টু বি বোর্ড হতে পারে, কারণ হচ্ছে আই নিডেড সামথিং, এই মুহূর্তে আমার কোনো কিছু দরকার, টু রিড ইট, টু রিড ইন অর্ডার, মানে এই মুহূর্তে আমার কোনো কিছু দরকার যেটা পড়লে আমার কাছে বোর লাগবে না। এই বোর হওয়ার কাজটা কে করতেছে, মানে আমি হচ্ছি। নয়তো বা আমি কোনো কিছু যদি না পড়ি তাহলে আমি বোরিং হব। তাহলে এই যে মানে কাকে নির্দেশ করতেছে, কাকে মডিফাই করতেছে, আই আমাকে মডিফাই করতেছে, যে সাবজেক্ট হিসেবে আই বসছে, আইকে মডিফাই করতেছে। এই জন্য এখানে টু বি বোর্ড হবে, যে আমি যাতে কি আপনার বোর না হই, বা আমি যাতে এখানে বিরক্ত না হই, এটা বোঝানো হচ্ছে। তো এরপর একটা দেখেন, তারপরে একটা আছে, এটা এটা চিন্তা করেন, দেখেন এটা পারবেন কিনা। Appealing. Shakespeare's plays are as alive and dish today as this were in his lifetime. এখানে কি হবে তাহলে? এ নম্বরটা। এই নাম্বারটা কেন? এখানে তো শেক্সপিয়ার ওই আছে। যে প্লেস কে ই করতেছে মডিফাই। হ্যাঁ, মানে শেক্সপিয়ারের উপন্যাসগুলা, তাই না? তাহলে তার উপন্যাসগুলা বুঝাচ্ছে, এই যে তার উপন্যাসগুলা বুঝাচ্ছে, এই জন্য এখানে অ্যাপিয়ারিং হবে, অ্যাপ্লাইং। তাহলে মানে তার উপন্যাসগুলো এখনো অ্যালাইভ, জীবন্ত, এবং এটা হচ্ছে কি ওই যে আপনার আবেদনময়ী, এরকম যে এরকম আপিল থেকে অ্যাপ্লাইং বলছে, মানে এটা হচ্ছে আবেদনময়ী এরকম। তো মানে এটা পড়লে আপনি এখনো খুব মানে আপনার কাছে ভালো লাগবে, জীবন্ত মনে হবে, এটাই আপনি। তাহলে এই জন্য যেহেতু এখানে শেক্সপিয়রকে বলা হচ্ছে না, এখানে তার যে সাহিত্যকর্ম, উপন্যাস টুপন্যাস যা আছে এদেরকে বলা হচ্ছে। তো এটা হলো থিংস, এটা কিন্তু ব্যক্তি না। এখানে হচ্ছে তার উপন্যাস বা তার সাহিত্যকর্মগুলাকে, এগুলাকে বোঝানো হচ্ছে। এই জন্য যেহেতু থিংস, এই জন্য আপনার এখানে অ্যাপ্লাইং হয়েছে, অ্যাপ্লাইড হয় নাই, কারণ হচ্ছে এটা তো ব্যক্তিকে মডিফাই করে, এখানে তো ব্যক্তিকে মডিফাই করা হয় নাই, তার উপন্যাসগুলাকে মডিফাই করা হয়েছে। এবার দেখেন দ্য মুভি ওয়াজ ডেশ অ্যাজ সুন হি বিকাম ডেশ, তাহলে এখানে কি হতে পারে? was boring as soon he became bored. তাহলে এখন দেখেন এই যে ওয়াজ, এই যে মুভি আছে, মুভি, তো যেহেতু মুভি আছে, মুভিটা হচ্ছে থিংস, বস্তু, তো মুভি থাকার কারণে এখন হয়ে যাবে বোরিং হবে, কারণ বস্তুকে মডিফাই করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিন্তু এখানে হচ্ছে হি বিকেম কি, এই যে সে কি হয়ে গেল, বোর্ড হয়েছে, বোর্ড। এখানে হচ্ছে ব্যক্তিকে মডিফাই করলে ফার্স্ট পার্টিসিপল, আর বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল। এবার খুবই ইন্টারেস্টিং একটা পার্টে আমরা আসছি, এখানে বুঝার বিষয় আছে। তো এখানে আপনাকে বলা হলো, আমরা দেখতেছি উল্টো, আচ্ছা, অ্যাকশন ডুয়ার, মানে যে অ্যাকশনটা রিসিভ করে, অ্যাকশন ডুয়ার যে অ্যাকশনটা করে, আর এই যদি অ্যাকশন ডুয়ার হয়, সে নিজেই যদি কাজটা করে,
তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি অ্যাকশন রিসিভার হয় তখন ফার্স্ট পার্টিসিপল। যেমন দেখেন অ্যান ইন্টারেস্টিং ম্যান, এই যে দেখেন যে এইটা কিন্তু এই যে ম্যান মানে এটা হচ্ছে এই যে অ্যাকশন ডুয়ার মানে সে নিজেই ইন্টারেস্টিং। আবার এটাকে সহজভাবে বলা যায় যে ম্যান ইজ ইন্টারেস্টিং, দ্য ম্যান ইজ ইন্টারেস্টিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি মিলে যায় তাহলে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই জিনিসটা আবার দরকার না, মানে আপনাকে মূল অ্যাকশন ডুয়ার আর রিসিভার যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, এটাকে যে কন্টিনিউয়াস টেন্স করে দিলে হয়ে যাবে বিষয়টা এই জায়গায় রুলস না। রুলসটা হচ্ছে আপনাকে অ্যাকশন ডুয়ার বুঝতে হবে। তখন আপনি আইএনজি নেবেন, আপনি এখানে বুঝবেন যে পার্টিসিপল। দেখেন প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভ, আবার ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখন আপনার কোনো একটা বাক্যে আপনার পার্টিসিপল নিতে হবে, মানে অ্যাডজেক্টিভ নিতে হবে। এখন আপনি দুইটাই আছে, প্রেজেন্ট পার্টিসিপলও আছে, ফার্স্ট পার্টিসিপলও আছে, দুইটাই তো অ্যাডজেক্টিভ। এখন আপনি অ্যাডজেক্টিভ হিসেবে কোনটাকে নেবেন? তাহলে এইখানে আপনাকে অ্যাকশন ডুয়ার আর অ্যাকশন রিসিভার যদি না বুঝেন তাহলে ভুল করে ফেলবেন। যেমন অ্যাকশন ডুয়ার, এই যে দেখেন ম্যান, ম্যানটা কেমন, এই যে ইন্টারেস্টিং হওয়ার কাজটা সে নিজেই করতেছে। এই যে ইরিটেটিং বা অ্যানোয়েডিং, যে বিরক্তিকর, এটা হচ্ছে হ্যাবিট। এই যে কেউ নাকের মধ্যে ধরেন হাত দিল, ঠিক আছে, নাকে হাতটা দিয়ে দাঁতটা নখ দিয়ে দাঁতটা কষে আপনাকে সেই হাত দিয়ে খাবার দিচ্ছে, তাহলে এটা খুবই বিরক্তিকর একটা কাজ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে, তার মানে এই নয় যে নাকে হাত দেওয়া যাবে না, নাকে হাত দিবেন, এটা সবাই দেয়। আবার হ্যান্ড ওয়াশও করতে হবে। তাহলে অ্যান ইরিটেটিং বা অ্যানোয়িং হ্যাবিট, তাহলে এই হ্যাবিটটা হচ্ছে কি বিরক্তিকর একটা হ্যাবিট। ঠিক আছে, এ ড্রয়িং ম্যান, এটা হচ্ছে যে ডুবন্ত ব্যক্তি, মানে তার অবস্থাকে নির্দেশ করা হচ্ছে। বা এই যে দেখেন এই যে ডুবে যাওয়ার কাজটা তার নিজের এই করতেছে, মানে সে নিজে আস্তে আস্তে পানি খেয়ে খেয়ে ডুবে যাচ্ছে। এমন তো না যে কেউ তাকে ডুবে ধরছে। যদি এমন হইতে ধরেন যে আপনি ঘাট ধরে ডুবে ধরলেন তাকে, তখন সেখানে অ্যাকশন রিসিভার হইতো, কিন্তু এখানে তো সে নিজেই আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাকশন ডুয়ার। এবার অ্যাকশন রিসিভার কি? যেমন এ বার্ন চাইল্ড, কেউ তো নিজে নিজে পড়ে না, আগুন তাকে পড়াইয়া দিচ্ছে। তাহলে এই যে অ্যাকশনটা, যে কাজটা হচ্ছে, অ্যাকশনটা এই যে এখানে সাবজেক্ট যে আছে সে করতেছে না, তার উপর হচ্ছে। এই যে তাহলে এবার দেখেন রাইটিং রিটেন টেস্ট, এই টেস্ট তো লিখতেছে না, তার উপর কাজ করা হচ্ছে। এই জন্য এখানে রিটেনটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টিসিপল, এটা ফার্স্ট পার্টিসিপল হবে। এই যে স্পোকেন ইংলিশ, তো ইংলিশ তো আর স্পিক করে না, তাহলে তার উপর বলা হয়, ইংলিশটাকে বলা হয়, এই জন্য সে হচ্ছে ইংলিশ, সে হচ্ছে আপনার অ্যাকশন রিসিভার। তাহলে অ্যাকশন রিসিভার যদি হয় তাহলে ফার্স্ট পার্টিসিপল হবে, আর যদি অ্যাকশন ডুয়ার যদি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ফার্স্ট পার্টিসিপলের মধ্যে অ্যাকশন নিয়ে একটা পার্থক্য। এখন এই পার্থক্যটা দেখেন, তাহলে এখানে বলেন যে দেয়ার ওয়ার ড্যাশ রিঅ্যাকশন আফটার দ্য বিল ওয়াজ ফার্স্ট, এখানে কি হবে? দেয়ার ওয়াজ ড্যাশ রিঅ্যাকশন আফটার দ্য বিল ওয়াজ পাস্ট, মানে পাস হওয়ার পরে, বিলটা পাস হওয়ার পরে অনেক ধরনের রিঅ্যাকশন দেখা গেছে। এখন এটা কি হবে? যে আপনার এই মিক্স হবে, মিক্সড হবে নাকি মিক্সড হবে? আচ্ছা, আরেকটা অপশন বাদ গেছে, ধরেন ইতে ধরেন দিয়ে দিলাম যে মিক্সিং দিয়ে দিলাম, বার প্লাস আইএনজি। তাহলে এখন কোনটা হবে এটা? মিক্সড ছিলাম বাটটা হবে না। হ্যাঁ, মিক্সড। দেখেন এই যে রিঅ্যাকশন, এই যে মিক্সড, কেমন রিঅ্যাকশন? মিক্সড। এখন এই যে রিঅ্যাকশনের উপর সে হচ্ছে রিসিভার, রিঅ্যাকশন নিজে তো আর মিশ্রিত করে নাই, একটা বিভিন্ন সবাই সব ধরনের মতামত দিছে, এই সবগুলাকে বলা হয় রিঅ্যাকশন। রিঅ্যাকশন তো এখানে অ্যাকশন রিসিভার কে কি ধরনের রিঅ্যাকশন দেখা গেছে? মিক্স রিঅ্যাকশন। তার মানে এখানে হচ্ছে সেই অ্যাকশন রিসিভার। এখন এখানে দেখেন, এবার এটা বলেন দেয়ার ইজ এ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি। এখন আপনাকে এনে বলতে হবে যে এইটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল। এই যে এখানে এখানে মানে সরি, প্রেজেন্ট লিভিং পার্টিসিপল না, আপনি এখানে এটা বলতে হবে, এটা কি জিরান্ট নাকি ফ্রেশ, সরি জিরান্ট নাকি কি জানো পার্টিসিপল। বাট এটা জিরান্ট নাকি পার্টিসিপল? পার্টিসিপল কেমনে বুঝলেন? দেয়ার ম্যাম হ্যাঁ, আপনাকে এটা বলতে হবে এটা জিরান্ট নাকি পার্টিসিপল পার্টিসিপল। পার্টিসিপল। তো পার্টিসিপল কেন, কিভাবে? হ্যাঁ
আচ্ছা যাক, তো আমরা এখানে এটা যে জিরান্ট বা ওই পার্টিসিপল, লোকটার অবস্থা এটা বুঝছো? হ্যাঁ এখন দেখেন এটা যে জিরান্ট বা পার্টিসিপল এটা নিয়ে প্রবলেম হবে না, বা এটা সবাই এখানে আইডেন্টিফাই করতে হবে কিন্তু, বা পারবে। কিন্তু আমি এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, দেয়ার ইজ এ ম্যান লিভিং নেক্সট ডোর, এই যে এই ম্যানের অবস্থানটা বোঝানো হচ্ছে। এই যে লিভিং মানে সে এই তার সম্বন্ধে তাকে মডিফাই করছে এখানে ম্যান, যে এই মানুষটা কি করতেছে বা কি ধরনের সে বসবাস করতেছে এখানে। আর এইটাও মূল ফ্যাক্ট না, এখানে মূল ফ্যাক্ট হচ্ছে এই সেন্টেন্সটাকে আপনি যদি কোনো গ্রামারের রুলস দিয়ে পড়তে চান, ধরেন হজবরল বিভিন্ন রুলস আছে, এই যে মডিফাই করা, ওই সেই করা, এগুলা দিয়ে আসলে একজ্যাক্ট ব্যাখ্যাটা দাঁড় করানো যায় না। এখন আমি এখানে এটাকে অনেকগুলা কারণে মানে আলোচনার মধ্যে আনছি। একটা হচ্ছে দেখেন, আগে আপনাকে বুঝতে হবে এই লিভিংটা এখানে কিভাবে আসছে। দেয়ার ইজ এ ম্যান লিভিং নেক্সট ডোর, আপনি এখানে বুঝলেন যে এখানে মূল যে ভার্বটা সেটা হচ্ছে এটা। আর লিভিং মানে এটা হলো ফাইনিট ভার্ব, আর লিভিং যে একটা নন ফাইনিট ভার্ব এটা তো বুঝতেছেন, এটা হয়তোবা জিরান্ট হবে, নয়তোবা আপনার পার্টিসিপল হবে, যে কোনো একটা কিছু হবে, তবে সেটা অবশ্যই নন ফাইনিট ভার্ব। তাহলে এখন বোঝা গেল সে অবশ্যই আগে ফাইনিট ভার্ব ছিল, এরপরে তাকে নন ফাইনিট করা হচ্ছে। এখন আমি এই বাক্যটাকে নিয়ে মানে আপনাদের সামনে উপস্থাপন করার কারণ হচ্ছে রিডাকশন, কোন একটা সেন্টেন্সকে রিডাকশন করা, মানে আপনি কিভাবে বড় সেন্টেন্সটাকে ছোট করবেন, এটা রিটেনের একটা কাজ। মানে আমরা এখানে তো রিটেন তো লিখবো ঠিক আছে, কিন্তু আপনাদের গ্রামারের ভালো হলে রিটেন ইনশাল্লাহ এমনিই পারা যাবে। এখন দেখেন, দেয়ার ইজ এ ম্যান, এই যে এই ম্যান সে হচ্ছে একটা নাউন। এই যে এই ম্যানকে এই ম্যানকে আপনার এখানে হু দ্বারা একে দেখেন, এটা হলো রিলেটিভ প্রোনাউন, মানে এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, আর এখান থেকে রিলেটিভ প্রোনাউন সহকারে একটা সেন্টেন্স। এখন আমরা এখানে লিখলাম যে দেয়ার ইজ এ ম্যান হু লিভস নেক্সট ডোর টু মি। এখন এই যে এই হু দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? দ্য ম্যানকে নির্দেশ করা হচ্ছে। এখন এটা কি ক্লোজ বলতে পারবেন? দেয়ার ইজ এ ম্যান হু লিভ নেক্সট ডোর টু মি, এটা মানে এটা তো অবশ্যই একটা ক্লোজ। তাহলে এটা এখন কি ক্লোজ? যেহেতু সাবজেক্ট আর ভার্ব আছে, কি ক্লোজ হতে পারে? অ্যাডজেক্টিভ ক্লোজ। হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ হচ্ছে এখানে এই ম্যানকে মডিফাই করা হচ্ছে। এখন এইটাকে বলা হয়, এই যে এই লাইন থেকে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন একটা ফ্রেজকে কিভাবে, একটা ক্লোজকে কিভাবে ফ্রেজে নেওয়া যায়, এটা আমরা এখন আলোচ্য বিষয়। তার মানে অ্যাডজেক্টিভ ক্লোজকে যদি আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজে নিয়ে যান, তখন যেই ভার্ব প্লাস আইএনজিটা আসবে, সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা যেহেতু মানে এটার উৎপত্তি যে লিভিং নেক্সট ডোর টু মি, এটার উৎপত্তি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে যখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে, তখনই এটা আপনার আপনার কি বলা যায়, এই যে এই শব্দটা আপনার পার্টিসিপল হয়ে গেছে, মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আমি আজকের আলোচনাটা একটু ডিপলি করতেছি, মানে এটা আপনাদের হয়তো বা অনেকের কষ্ট হইতে পারে, তবে ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। দেয়ার ইজ এ ম্যান, তাহলে এই ম্যান হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট যে রিলেটিভ প্রোনাউনের আগে বসছে, আর এই ম্যানের পরে হু লিভস দিয়ে পুরাটা, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজে নেবেন। কেন নেবেন? কারণ হচ্ছে এখানে ফাতেমা ডালিয়া হাত উঠাইছে, তার কোনো কথাবার্তা আছে? এখানে যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে, যে কেউ মাইক্রোফোন ওপেন করে প্রশ্ন করতে পারবে। মানে আমি এই মুহূর্তে যেই পড়াগুলো বলতেছি, এগুলো নিয়ে যদি কারো ডাউট থাকে, তাহলে সাথে 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 প্রশ্নটা নেওয়া যাবে। মানে লেকচারটা, মানে আমরা তো এখানে কথা বলতেছি, এর মধ্যে যদি এই মুহূর্তে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেটা জিজ্ঞাসা করলে হবে। মানে তখন এটা আপনার বোঝার জন্য সুবিধা হবে। তাহলে দেয়ার ইজ এ ম্যান, এই যে এই ম্যানটাকে মডিফাই করতেছে এখান থেকে এই পুরা ক্লোজটাকে। এটাকে আমরা কেন ক্লোজ বলতেছি? কারণ এটাতে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আর ভার্ব মিলে একটা ক্লোজ হয়। এখন আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, ব্যাংকে বা বিসিএস এ বিভিন্ন জায়গায় লিখবো, তখন আপনি যদি ক্লোজগুলোকে ক্লোজ হিসেবে রেখে দেন, তাহলে মনে করবে আপনার ভিতরে মাল মিটার খুব কম, মানে আপনি গ্রামারে খুব একটা ভালো না। তাহলে আপনাকে কি করতে হবে? এই ক্লোজগুলোকে ফ্রেজে নিয়ে আসতে হবে। কিভাবে? এখন ক্লোজকে কিভাবে ফ্রেজে আনবেন? এখন একটা ক্লোজকে ফ্রেজে আনতে হলে সর্বপ্রথম এখন দেখেন, এই যে হু, এই হু সহকারে তাকে সাবজেক্টকে উঠিয়ে দেবেন। এই সাবজেক্টকে আমরা উঠিয়ে দিলাম। এখন আমরা যদি লিভসকে সরাসরি বসাই, লিভস তো একটা ফাইনিট ভার্ব,
এটাকে যদি সরাসরি বসায় তাহলে এটা কি আর সিম্পল সেন্টেন্স হবে? দেখেন এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এইটা এখন সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তার মানে কমপ্লেক্সকে যখন আপনি সিম্পল করবেন তখন আপনাকে ক্লোজ মার্কার এই যে এখানে সেটাকে উঠিয়ে দিতে হবে, এই হুটাকে উঠিয়ে দিতে হবে। এই হুটাকে উঠিয়ে দেওয়ার পর এখন আপনি লিপসকে যদি সরাসরি বসায় দেন তাহলে এখন এখানে একটা সমস্যা হবে। সেটা হবে যে আপনার এটা তো ফাইনিট ভার্ব, তাহলে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব আসবে না। দেয়ার ইজ এ ম্যান, এবার যদি আপনি বলেন যে লিভস নেক্সট ডোর টু মি, তাহলে তার পুরো সেন্টেন্সই শেষ। এখন আপনাকে এখানে কি আনতে হবে? নন ফাইনিট ভার্ব আনতে হবে। তাহলে নন ফাইনিট ভার্ব আনার অনেকগুলা টেকনিক আছে। একটা হচ্ছে আপনার টু লিভ বলতে পারবেন, তখনও বাক্য হয়ে যাবে। আপনি যদি লিভসের পরিবর্তে টু লিভ নেক্সট ডোর, তাও হয়ে যাবে, তখন এটা আপনার ইনফিনিটিভ হবে। হয়তোবা আপনি টু লিভ আনতে পারবেন, অথবা আপনার লিভ প্লাস আইএনজি লাগিয়ে দিতে পারবেন। এই দুটো অপশন আপনার আছে, ঠিক আছে? কিন্তু আপনি এটাকে ফার্স্ট পার্টিসিপলে নিয়ে যেতে পারবেন না আবার, কারণ ফার্স্ট পার্টিসিপলে নিয়ে যেতে হলে আপনাকে আবার ভয়েসের একটা বিষয় আছে, সেটা সামনের দিকে আসবে। তাহলে আপনাকে হয়তো বা এখানে টু লিভ লিখতে পারবেন, টু লিভ, তখন এটা হয়ে যাবে ইনফিনিটিভ। আর যদি লিভিং দিয়ে দেন, সরি এখানে এটা হবে না, যদি লিভিং দিয়ে দেন তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হতে পারে তাহলে জিরান্ড কেন হলো না? ওই যে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ ছিল, অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজে জিরান্ড কেন আসবে? ঠিক আছে, তো এই জন্যই বলছে যে একটা ক্লোজকে যখন আপনি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করবেন তখন সেখানে জিরান্ড আসবে না, সেখানে এটা প্রেজেন্ট পার্টিসিপলই হবে। তো এইটা হচ্ছে একদম বিতর্গত একটা সেন্টেন্সের একদম ডিপলি আপনার ব্যাখ্যা। এর যদি আপনি 40%ও ধরতে পারেন রেকর্ড ক্লাস মানে এখন, তাহলে আপনি মোটামুটি ভালো বুঝছেন। যদি 40% বা 10% ধরতে পারলেও হবে। পরবর্তীতে আপনি যখন ভিডিওটা আবার দেখবেন বা আমাদের সামনের যে সেশনগুলো হবে, ফ্রেশ ক্লোজের উপর সামনের দিকে আরও কতগুলো সেশন হবে, সেই সেশনগুলোতে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন, তাহলে এই সেই যুক্তি থেকে আমরা বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর বলেন তো এটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তো মনে রাখবেন যে অ্যাক্টিভ ভয়েসে ওই ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমি, ওখানে হয়তোবা আমার এখানে হয়তোবা বিদ্যুতের মানে লাইনে একটু প্রবলেম আছে। আচ্ছা যাই হোক, এখন মনে রাখতে হবে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। তো মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে আপনি যদি রিলেটিভ প্রোনাউনকে উঠিয়ে দেন এরপরে যে ভার্বটা আসবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা মাস্টারে বলা আছে। অ্যাক্টিভ ভয়েসে মানে ওরা এত না ফেসে ডিরেক্টলি বলে দিছে যে হু উঠে দেওয়ার পরে মানে রিলেটিভ প্রোনাউন উঠানোর পরে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে ভার্ব সাথে আইএনজি যোগ করে দিবেন। রিলেটিভ প্রোনাউন উঠানোর পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, এক কথায় বলে দিছে। এখন এত শর্টকাট পড়লে আপনি কি বিসিএস এ ভালো করবেন নাকি? অথবা রিটেন তো লিখতে পারবেন না। আপনি যদি ফ্রেশ ক্লোজ যত ভালো বুঝবেন ইংলিশে, আপনার জব আল্লাহর রহমতে তত দ্রুত হবে। তাহলে এখানে এখানে ওরা মাস্টার যেটা বলতেছে, যদি কোনো একটা অ্যাক্টিভ ভয়েস থাকে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যখন আমি রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দেব, উঠে দেওয়ার পরে যেই ভার্বটা আসবে তার সাথে যদি আমরা আইএনজি যোগ করে দেই, আইএনজি যোগ করে দিলে যেই ভার্ব প্লাস আইএনজি কে পাওয়া যাবে সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এবার এর পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করেন। এটার দিকে তাকানোর দরকার নেই, এই নিচে সেন্টেন্সের দিকে তাকান। আমি প্রশ্ন করতেছি না, আপনারা দেখেন না, কারণ প্রশ্ন করতেছি না কারণ এটা বললেই বলতে পারবেন এটা কোন পার্টিসিপল। সাম অফ দ্য পিপল, এই যে আগে এটার দিকে খেয়াল করেন, সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যান নট কাম। এখানে মেইন ক্লোজ কোনটা জানেন? মেইন ক্লোজটাকে আপনাকে ধরতে হবে আগে। এই যে সাম অফ দ্য পিপল ক্যান নট কাম, কিছু লোকজন আসে নাই, এটা হচ্ছে মেইন ক্লোজ। এখন এই যে দেখেন সাম অফ দ্য পিপল ক্যান নট কাম, তাহলে এটা কি ক্লোজ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। এই হু কাকে মডিফাই করতেছে? দ্য পিপলকে মডিফাই করতেছে।
সে যাক, আমার ওই বরাবরের মতো নেটওয়ার্কের প্রবলেম, কেটে যাচ্ছে না, আবার ঘুরে ঘুরে চলে আসতেছে। দেখেন, তো সাম অফ দ্য পিপল হু আর ইনভাইটেড টু দ্য পার্টি ক্যান নট কাম। তাহলে এখান থেকে এই যে এই অংশটা, এই পুরো অংশটা হচ্ছে আপনার মানে মেইন ক্লোজ। এখন এখানে দ্য পিপলের সাথে এবার একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে দিল। তো এটা অ্যাডজেক্টিভ ক্লোজ কেন? এই যে হু দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এই যে যে এখানে দ্য পিপলকে। সাম অফ দ্য পিপল ক্যান নট কাম, কারা আসেনি, মানে এখানে এই যে হু দ্বারা এখানে রিলেটিভ প্রোনাউন মানে দা পিপলকে আপনার মডিফাই করা হচ্ছে। তাহলে এখন এটা পুরোটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ এই পর্যন্ত। হু আর ইনভাইটেড, কারা, যারা ইনভাইটেড ছিল। এখন খেয়াল করেন, এই যে হু আর ইনভাইটেড টু দ্য পার্টি, এটা একটা ফেসিভ ভয়েস, এটা একটা ফেসিভ ভয়েস। এখন ফেসিভ ভয়েসকে আপনি যখন রিডাকশন করবেন, ফেসিভ ভয়েসকে আপনি যখন রিডিউস করবেন, তখন আপনার এখান থেকে ফার্স্ট পার্টিসিপল পাওয়া যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে রিডিউস করলে প্রেজেন্ট পার্টিসিপল পাওয়া যায়, আর ফেসিভ ভয়েসকে রিডিউস করলে, রিডিউস মানে কমায় ফেললে, ফ্রেশকে ক্লোজকে যখন আপনি ফ্রেশে নিয়ে যাবেন, এই যে ক্লোজকে আমি এখন ফ্রেশে নিয়ে যাব, যখন আপনি ক্লোজকে ফ্রেশে নিবেন, এটাকে বলে রিডিউসিং, মানে কমিয়ে ফেলা, কোনো কিছু কেটে ফেলা। আর যখন আপনি ফ্রেশকে ক্লোজকে ফ্রেশে নিয়ে যাবেন, অ্যাডজেক্টিভ ফ্রেশকে যখন আপনি ক্লোজকে আপনি যখন ফ্রেশে নিয়ে যাবেন, তখন আপনাকে এই যে রিলেটিভ প্রোনাউনটা উঠে ফেলতে হবে। এই রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, তার সাথে সংশ্লিষ্ট ফাইনিট ভার্ব হিসেবে আর সেও উঠে যাবে। এটা হলো রিডাকশনের নিয়ম। এগুলো সব রিটেনের কাজ, সবগুলো রিটেন, আমি ফ্রির জন্য এটা বলতেছি না। এখন এতটুকু পুরো এই অংশটা চলে যাবে, এই যে সাবজেক্টও চলে যাবে, ফাইনাইট ভার্ব চলে যাবে। এখন থাকতেছে কি ইনভাইটেড। এখন খেয়াল করেন, এই ইনভাইটেডকে আর ঘষা মজা করা লাগবে না, কারণ এটা অলরেডি ফার্স্ট পার্টিসিপল পজিশনে আছে, মানে এটা অলরেডি ফার্স্ট পার্টিসিপল অবস্থায় আছে। তাহলে ইনভাইটেডকে সরাসরি বসাই দিছে, এটার সাথে আর ভার্ব প্লাস আইএনজি যোগ করা লাগে নাই। কিন্তু আপনি যখন অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আপনি রিডাকশন করতে গেলেন, তখন অ্যাক্টিভ ভয়েসে তো আপনার মূল ভার্ব হিসেবে আসছে লিপস। এটাকে আপনি এবার ইজটাকে বাদ দিয়ে, এই যে অ্যাসটাকে বাদ দিয়ে, মানে লিপসকে আপনি লিভিং করতে হইলো, তখন আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হইলো। তাহলে এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় অ্যানাটমি, মানে একটা সেন্টেন্সকে আপনি ভেঙে টেঙে একদম আতুরঘর সহকারে পড়া, আর ঠিক আছে। তাহলে এটা হবে মানে জন্ম কুষ্টি সহকারে পড়া, আসে না যে কুষ্টি ধরে কাজ করে। তা আমরা একটা সেন্টেন্সে এরকম এইটার জন্ম কুষ্টি আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, যেটা কিভাবে তৈরি হইলো। তা আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করলাম, যেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস, এই জন্য আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা সরাসরি বসাই দিতে পারছি, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হইতো যদি এটা অ্যাক্টিভ ভয়েস থাকতো। আরও বিভিন্ন উদাহরণ আছে, দেখেন স্মোক, দেখেন এই যে স্মোক ফলোডস এয়ার, এই যে দেখেন, আপনি মূল ফ্রেজ যদি না ধরতে পারেন, আপনি ট্রান্সলেশনও করতে পারবেন না। এইটা হচ্ছে মূল সেন্টেন্স, স্মোক ফলোডস আপনার এয়ার, মানে ধূমপান তো বায়ু দূষণ করতেছে। এখন বাকি অংশটা, এইটা হচ্ছে একটা ক্লোজ, সরি একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে রিডিউস করা হয়েছে। এখন আপনি বলতে, এই সেন্টেন্সটা মূলত ছিল এরকম, স্মোক হুইচ ইজ ক্রিয়েটেড বাই ফায়ার, মানে যেটা আগুন দ্বারা, মানে আগুন থেকে বললো আর, তো যেটা কি দ্বারা সৃষ্টি। এখন দেখেন, সিগারেটকে তো কেউ আর, সিগারেট তো নিজে নিজে তৈরি হয় না, কেউ তাকে তৈরি করছে। তো এটা একটা ফেসিভ ভয়েস। তো ফেসিভ ভয়েসকে আপনি যখন রিডিউস করবেন, তখন আপনাকে এই যে ডাব্লিউএস কোশ্চেন উঠে যাবে, মানে রিলেটিভ প্রোনাউনকে আপনার সবার আগে দৌড়াই দিতে হবে এখান থেকে। এরপরে যদি কোনো ফাইনাইট ভার্ব থাকে, তখন তাকেও দৌড়াই দিতে হবে, এইটা একটা ফাইনাইট ভার্ব, এইটাও তাকে গেট আউট করে দিলাম। এইবার আপনাকে তাকাইতে হবে পরের অংশতে আছে কি, আপনার ক্রিয়েটেড, এটা অলরেডি ফার্স্ট পার্টিসিপল অবস্থায় আছে, মানে এটা অলরেডি সেজে গুজে বসে আছে, আপনার জাস্ট এখান থেকে নিয়ে ফালাবেন। ঠিক আছে, তাহলে এখানে ক্রিয়েটেড, তাহলে কি এখান থেকে ক্রিয়েটেড মাই বাই ফায়ার, তাহলে এখানে আমরা ফার্স্ট পার্টিসিপল অবস্থায় আছে। তাহলে আমরা দেখলাম যে ফেসিভ ভয়েসকে আপনি যখন রিডিউস করবেন, তখন আপনি ফার্স্ট পার্টিসিপল পাবেন। আর যদি অ্যাক্টিভ ভয়েসকে রিডিউস করেন, তখন প্রেজেন্ট পার্টিসিপল পাবেন। আচ্ছা, আরও উদাহরণ আছে, দেখেন। তো এগুলা রিটেনের জন্য কাজে লাগবে, এগুলার সামনের দিকে আরও অনেক কাজে লাগবে। আগামী সপ্তাহে দেখবেন যে আমরা এই যখন ফ্রেজ ক্লোজ নিয়ে কথা বলবো, তখন এগুলা খুব ইম্পর্টেন্ট। দ্য ম্যান হু ইজ সিটিং দেয়ার ইজ হ্যাপি, দেখেন এই যে দ্য ম্যান ইজ হ্যাপি, এই যে দেখেন দ্য ম্যান ইজ হ্যাপি, আর মাঝখানে হয়েছিল হু, এই হু মানে যে দ্য ম্যান, সাবজেক্টকে খেয়াল করেন, সাবজেক্টকে সে
জোড়া লাগাচ্ছে সাবজেক্টের সাথে একটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আসতেছে। এই যে দেখেন হু ইজ সিটিং দেয়ার, তার অবস্থানটা বোঝানো হচ্ছে, এই ম্যানের অবস্থান বোঝানো হচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, মানে হু দ্বারা ম্যানকে মডিফাই করা হচ্ছে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এটাকে যখন অ্যাডজেক্টিভ ফ্রেজে আনবো তাহলে হু ইজ পুরাটাই চলে যাবে। এই যে দেখেন ফাইন্ড ইট বার, এটা চলে যাবে। এখন এটা তার প্যাসিভ ভয়েসে নাই, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। এই জন্য এখানে খেয়াল করেন, এখানে আমাদের অলরেডি এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই জন্য আমাদেরকে ভার্বের সাথে আর আইএনজি যোগ করা লাগতেছে না। মানে এখানে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর এটা আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিল, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। এই জন্য আমরা লিভসটাকে সরাই দিয়ে লিভিং করে দিছি, মানে পার্টিসিপল করে দিছি। অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা আপনার অ্যাক্টিভ ভয়েসটাকে রিডিউসিং করছি, এই জন্য আমাদেরকে অতিরিক্তভাবে আইএনজি যোগ করা লাগছে। আর এখানে অ্যাক্টিভ ভয়েসকে রিডিউসিং করতেছি ঠিক আছে, কিন্তু এখানে অলরেডি এর সাথে আইএনজি যোগ করা আছে, জন্য নতুন করে তার আপনাকে ডাবল আইএনজি যোগ করবে না, এটা তো সবাই জানে। তাহলে দ্য ম্যান ইজ সিটিং, তাহলে এইটাও প্রেজেন্ট পার্টিসিপল। তো এইটা হচ্ছে যে একটা সেন্টেন্সের বিতর্কত অবস্থান। এই সেন্টেন্সগুলো কিন্তু বইতে লেখা নাই, এগুলো কিন্তু আমি নিজে তৈরি করছি। মানে এই সেন্টেন্সটা লেখা আছে, আমি এটাকে নিজের মতো নিজে তৈরি করলাম, মানে ওরা রিডিউস করে দিছে। তো তো আমি রিডিউস না করে মূল সেন্টেন্সটা দেখাইলাম, এরপর রিডিউসটা কিভাবে হয় সেটা দেখাইলাম। এগুলো সব বাড়তি, এগুলো আমি নিজে নিজে বসে বসে মানে যুক্ত করে এরপর আপনাদেরকে দিচ্ছি। এখন এটা দেখেন যে দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইন দ্য ব্যাংক ম্যানেজার। এখন এখানে কি হইতে পারে বলেন তো, এবার বুদ্ধি টুদ্ধি খাটান দেখি। আমাদের হাবিবা বিতি আপু ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা নাই। যারাই আছেন এটা খুবই একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সাহস করিয়া বলেন, কোনো সমস্যা নেই। ভুল হইলে তো হবেই, আর ভুল না হইলে সঠিক পর্যন্ত যাওয়া যাবে না। তবে এটা খুবই টাফ একটা প্রশ্ন। দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইন দ্য ব্যাংক ম্যানেজার। যে মানুষটা ভুল বলতে ভয় পায় হে শিখতে পারবে না। আপনি এতক্ষণ পর্যন্ত এটা দেখছেন না, অলরেডি কোনো না কোনো কিছু না কিছু একটা ধারণা হয়েছে, সেই ধারণার উপর ভিত্তি করে বলেন। নাকি সবাই ঘুমে? ক্লাসে জয়েন করে আবার ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ, আরশি আপু, আমাদের তাসলিমা শারমিন আপু আসছে আজকে। এখানে জান্নাতুল তুয়া আপু দেখা যায়, ফাতেমা ডালিয়া দেখা যায়, হৃদয় ভাই আছে। ভাই আমার শরীরটা একটু খারাপ ভাই। ও আচ্ছা, শরীর খারাপ, এই জন্য আপনার একটু বলতে। ফাতেমা ডালিয়া বলো দেখি কি অবস্থা, একটা ভুল টুল শুনি। ভাই এখানে হু স্ট্যান্ডিং হতে পারে। ও স্ট্যান্ডিং, হ্যাঁ থ্যাংক ইউ। এবার ফাতেমা ডালিয়া বলো দেখি কি উত্তর কি। হু স্ট্যান্ডিং মনে হয়। ও স্ট্যান্ডিংই মনে হয়। তারপরে আর আমাদের কি আছে, তুহা আপুর কাছে কি মনে হয়? হৃদয়, এবার উত্তরগুলা সঠিক হয়ে যেন সবাই কপি করলে হবে না। জান্নাতুল তুহা আপু বলেন কি মত, কি মতামত আছে? তুহা আপু তো চুপ করে রয়েছে, ভাবতেছে যে কি বলে কি বিপদে পড়ি। তাসলিমা শারমিন আপু, আপনি বলবেন? লাইনটা কিন্তু কেটে যাবে, একটু দ্রুত বলেন, আরেকটা লাইন দিতে হবে। হু স্ট্যান্ডিং। হ্যাঁ আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা আপনারা কি চিন্তাটা করলেন? ডি বলতেছে স্ট্যান্ডিং বলতেছে সে। হুম, ব্যাখ্যা দিতে পারবেন জান্নাতুল দুয়া আপু, ব্যাখ্যা দিতে পারবেন? আশেপাশে কাচ্চা বাচ্চা মানে চিল্লাচিল্লি করতেছে মনে হয়, মাইক্রোফোন ওপেন করা যাইতেছে না, হয়তো বা ম্যাসে ক্লাস করতেছে, আশেপাশে সবাই ঘুমাইতেছে। ব্যাখ্যা টাকা দিবেন না? আচ্ছা দেখেন, আপনি ব্যাখ্যা যদি না দেন, যদি আপনার উত্তর সঠিক হয় তাহলে মনে করবো আন্দাজে দিয়ে দিয়েছেন, কারণ আপনার উত্তরের সপক্ষে ব্যাখ্যা না থাকলে তো সমস্যা। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লোজ, বা যে কোনো ক্লোজকে যখন রিডিউস করা হবে, তার মানে
খুবই শিওর যে আমি এখানে রিডিউসিংটাই দেব বা রিডিউসিং নিয়ে ভাই দেব। স্ট্যান্ডিং হবে ভাই। এখন কথা শোনেন, এইবার আপনি স্ট্যান্ডিং হবে নাকি যে আপনি যে ভুল অ্যান্সারটা দিলেন সেটা যে কতটুকু ভুল সেটা আপনাকে আগে বুঝতে হবে, কেন ভুল হইলো আর উত্তর কোনটা সঠিক এটা ভাই পরের ভার্ব কথা। নাই তো। এখানে কিন্তু দেখেন আপনি এখানে হু স্ট্যান্ডিং, এখানে ভার্বই নাই। ক্লিয়ার? যদি এরকম হইতো দ্য জেন্টলম্যান, আচ্ছা তাহলে আপনাদের কথা মতো যে ফাতেমা ডালিয়া সেই উত্তর দিছে, এখন আপনাদের কথা মতো আমি সেন্টেন্সটা লিখি, এরকম হওয়া উচিত ছিল, টল জেন্টল ম্যান। যদি বলি হু, ঠিক আছে বুঝলাম হু, হু এই যে স্ট্যান্ডিং যদি এরকম দেই তাহলে হু স্ট্যান্ডিং বাই দ্য, মানে ডট ডট যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না, বাকি অংশটা ঠিক আছে। এখন দ্য টল জেন্টলম্যান, হু দ্বারা এই জেন্টলম্যানকে বোঝানো হচ্ছে। এখন স্ট্যান্ডিং, এখন দেখেন আমরা যদি এখানে হু দেওয়ার পরে যদি আমরা একটা ক্লোজ আনি তাহলে আমাকে অবশ্যই ফাইনিট ভার্ব আনতে হবে। কোনো ক্লোজ কি ফাইনিট ভার্ব ছাড়া গঠিত হয়? হয় না। তাহলে এখানে কোনো ফাইনিট ভার্ব আছে? এই যে হু স্ট্যান্ডিং, যদি বলি হু স্ট্যান্ডিং বাই দ্য নেক্সট ডোর এরকম, তাহলে হুর পরে এখানে আমাদের যে ভার্বটা আছে, তো কোনো ভার্ব নাই। তাহলে এখন এই যে হুর পরে যেটা এই যে স্ট্যান্ডিং, এটা কি কোনো ফাইনিট ভার্ব? ফাতেমা ডালিয়া, এটা কি কোনো ফাইনিট ভার্ব? ভার্ব প্লাস আইএনজি কি কোনো ফাইনিট ভার্ব? না ফাইনিট ভার্ব না। না তাহলে এইটা তো ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে সবার আগে বোতল মারামারির আগে তো এই হু স্ট্যান্ডিং কাটা যাবে, কারণ এটা তো কোনো সেন্টেন্সই হয় না এখানে। ঠিক আছে? হু স্ট্যান্ডিং কাটা যাবে, কারণ এখানে আমি যদি এটাকে ক্লোজ করতে চাই তাহলে হুর পরে আমাকে একটা ফাইনিট ভার্ব আনতে হবে। যদি বলতাম হু ইজ, তখন একটা কথা হয়েছিল হু ইজ স্ট্যান্ডিং, তখন একটা ব্যাপার থাকতো, কারণ এখানে ফাইনিট ভার্ব অলরেডি চলে আসছে, এরপরে এটা পার্টিসিপল হয়ে যেত। তাহলে বোঝা গেল হু স্ট্যান্ডিং এর জন্য হবে না, কারণ হু স্ট্যান্ডিং আনলে কোনো প্রকার ক্লোজ হচ্ছে না আর ফ্রেশও হচ্ছে না। কেন ফ্রেশ হচ্ছে না? ওই যে হু আছে, ফ্রেশ আনতে হলে তো আগে সাবজেক্টকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে হুর মধ্যে সাবজেক্ট আছে কিন্তু কোনো ফাইনিট ভার্ব নাই।